যখন জামাতের নেতাদেরকে ধরছিল বাংলাদেশের অনেক ইসলামী দল ওলামায়ে কেরামরা কথা বলে নেই, এগুলো তো অন্য মাযহাব, অন্য ফিরকা, মওদুদিবাদ তো এমনি প্রবলেম্যাটিক, মারুক না তাদেরকে। কিন্তু ধরতে ধরতে এরপরে কোথায় যখন আসছে, আপনার তো প্রতিবাদ করার লোক ছিল না। তো ওই যে জার্মান নাৎসি টাইমে আপনার জার্মান প্রিস্ট ছিলেন নিমলার, তার একটা বিখ্যাত কোট আছে যে নাৎসি শাসন, হিটলারের শাসন যখন পিকে ছিল যুদ্ধের সময়, সেই 44-45-এর সময়, এবং তিনি নিজে এক সময় হিটলারের পক্ষের মানুষ ছিলেন, কিন্তু আউট অফ কনসিয়াসনেস হি রিফিউজ টু বিকাম পার্ট অফ দ্য হিটলার্স নাৎসি রেজিম এনি ফার্দার। এবং একটা পর্যায়ে আসছে, উনি ওনার লেখায় লিখেছেন যে একটা সময় আসছে তার অনুভূতি, সে কবিতার মতো করে লিখেছে যে when they came for the socialists I did not protest. তারা সমাজতন্ত্রীদেরকে ধরতে আসছিল রাতের বেলায়, আমি প্রতিবাদ করি নাই, because I was not a socialist. When they came for the communists I did not protest, because I was not a communist. তারা এক রাতের বেলায় একটা কমিউনিস্টকে ধরতে আসছিল, আমি প্রতিবাদ করি নাই, কারণ আমি তো কমিউনিস্ট ছিলাম না। When they came for the trade unionists I did not raise my voice, because I was not one of them. তারা ট্রেড ইউনিয়নিস্টকে ধরতে যখন আসছিল, আমি প্রতিবাদ করি নাই, কারণ আমি তো ট্রেড ইউনিয়নিস্ট ছিলাম না। And lastly, when they came for me, there was none left to protest. সর্বশেষ যখন আমাকে ধরতে আসছে, সেই রাতে প্রতিবাদ করবার মতো আর কোনো মানুষ বেঁচে ছিল না। তাহলে এই যে মাযহাবী পার্থক্য, ধর্মীয় পার্থক্য, রাষ্ট্রের ইখতিলাফি বিষয় নিয়ে প্রতিবাদ না করতে করতে আপনারা রাষ্ট্রকে কোথায় নিয়ে আসছেন? এই সিভিল সোসাইটি যারা পিলখানা গণহত্যার প্রতিবাদ করে নাই বলেই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, শাপলা চত্বরের গণহত্যার প্রতিবাদ করে না বলেই গত 16-17 বছরে একের পর এক গুম, খুন, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে গণহত্যা হয়েছে, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে খুন করে নাই করে দেওয়া হয়েছে, তারা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করে না বলেই গত 24-এর হাজার হাজার জনগণকে জীবন দিয়ে আবার প্রতিবাদ করতে হয়েছে। এইভাবে প্রতিবাদ না করার ফল হচ্ছে আরো নতুন করে মানুষের জীবন দিতে হবে। তাহলে সেই হেফাজতের ম্যাসাকারে কিন্তু আমাদের ওলামায়ে কেরামদেরও ভূমিকা আছে। আগে থেকে তারা অন্যায়গুলোর প্রতিবাদ করে নাই, তারা মাযহাবী পার্থক্যগুলোকে আপহোল্ড করে রাখছে। বিএনপি পলিটিক্যালি প্রতিবাদ করে নাই, তাকে যে লেভেলে এইখানে প্রতিবাদ করা দরকার ছিল, তার রাজনৈতিক নেতাকর্মীরা সোল্ড আউট হয়ে গিয়েছিল, তার খেসারত বিএনপিকে দল আকারে 17 বছর দিতে হয়েছে। তাহলে কালেকটিভ কনসাসনেসের জায়গায়, যেখানে আজকে টপিক বলা হচ্ছে যে আমার রাজনৈতিকতার যে প্রশ্ন, এই কনসাসনেসের জায়গায় আমাকে তো প্রত্যেক দিন রাইট রিজনের জন্য প্রতিবাদ করার প্রস্তুত থাকতে হবে। যদি না থাকেন, তাহলে এক্স্যাক্টলি ইউ আর এক্সপেক্টিং দ্য সেম থিং দ্যাট হ্যাপেন্ড টু আদার্স ইন দ্য পাস্ট, সেটাই হবে, এর আর কোনো বিকল্প নাই। কিন্তু 24-এর মতো যদি আমরা প্রতিবাদ জারি রাখি, তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হইতে পারবে না। চুপচাপ হয়ে যাবেন, আবার নতুন করে ফ্যাসিবাদের বীজ বপন হওয়া শুরু হয়েছে, দেখছেন অল্প অল্প করে ছোট ছোট গাছ, আদা থানকুনি পাতার মতো গাছ ছোট ছোট করে জন্মাইতেছে। যদি এখন থেকে নিড়ানি না দেন, এই গাছগুলো ফ্যাসিবাদের বটবৃক্ষ হয়ে যাবে আগামী কয়েক বছর পরে। এটাই হিস্ট্রি, বারবার তাই হয়েছে। তাই আমার আমার যখন রাজনৈতিকতার প্রশ্ন আসতেছে, এটা অধিকারের প্রশ্ন শুধু আমার না, কালেকটিভ রাইটসের কোয়েশ্চেন। তো এক্স্যাক্টলি আমরাও দেখতে পাচ্ছি যে ওলামায়ে কেরাম এবং ডান বাংলাদেশপন্থী জনগোষ্ঠীর ভিতরে যে ইখতিলাফি পার্থক্য আছে, রাজনৈতিক পার্থক্যগুলো আছে, সেগুলো যদি ইতিহাসের এই বড় ক্যানভাসে না দেখি, আমরা ডিল না করি, তাহলে দিন শেষে কিন্তু বিজেপির পলিটিক্সের রিয়াকশন এখানে তারাই তৈরি করবে, অস্থিতিশীলতা তৈরি করবে। আবার সেই শাহবাগ শাপলার বাইনারি তৈরি করে এখানে অস্থির রাজনীতি করবার চেষ্টা করবে। এবং এখানে ঘি ঢালবার জন্য বুদ্ধিজীবী আছে, গণমাধ্যম আছে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ টাউট বাটপার দেশের শত্রু আছে, প্রচুর লোক আছে এখানে এই উপকরণে ঘি ঢালবার জন্য। তা আজকে এই জায়গা থেকে আমরা দেশবাসীকে আহ্বান করছি, বাংলাদেশ একটা ক্রিটিক্যাল টাইমে এখন চলে আসছে এবং এটা একটা অস্তিত্বের লড়াইয়ের প্রশ্ন হয়ে গেছে। হিস্ট্রির সাথে আমাদেরকে কানেক্ট করবা দরকার, পার্টিকুলারলি ইয়াংদের, এবং নতুন করে আমার রাজনীতি বিনির্মাণ করা দরকার। আমার শত শত বছরের লড়াইয়ের, আজাদির, ইনসাফের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সংগ্রাম, এর প্রত্যেকটা ডটকে কানেক্ট করে আগামী দিনের রাজনীতি বিনির্মাণটা হচ্ছে এখন সবচেয়ে বড় আমাদের দায়িত্বের জায়গা। আসলে সবাই মিলে সেই দায়িত্বটা পালন করি। এরপরের কথা হচ্ছে যে রেজলিউশন কি। এটা যেটা করেছে যে দেখেন, অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে কিন্তু হেফাজতের গণহত্যা হয়েছে।
আসার পরে পিলখানা গণহত্যা হয়ে গেছে, এবং এই প্রত্যেকটা গণহত্যার কিন্তু ধারাবাহিকতা আছে দেখবেন। পিলখানা গণহত্যা হয়েছে, যেটা রাষ্ট্র আকারে, সমাজ আকারে, রাজনীতির জায়গা থেকে সিভিল সোসাইটি এইটা নিয়ে কোনো সিরিয়াস ক্যাম্পেইন, তর্ক বিতর্ক, বিচারের দাবি দাওয়াকে জনপ্রিয় করে তুলতে পারে নাই। এবং আমার আর্ম ফোর্সেস, আমার সভরেন ফোর্সেসগুলোকে যখন মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে 57 জন মিলিটারি অফিসার একদিনে 2 দিনে মারা গেছে এমন কোনো হিস্ট্রি নাই, সারা পৃথিবীতে নাই, কোনো যুদ্ধেও হয় নাই এটা। এত পরিমাণ মিলিটারি অফিসার একদিনে হ্যাভ বিন কিলড, কখনো হয়নি। আবার কতগুলো ফোর্স, আপনারা জানেন যে বিজিবিতে ক্রস সেকশন বিভিন্ন ফোর্সেস থেকে ডেপুটেশনে অফিসার দেওয়া হয়, সাথে হচ্ছে আমার বিজিবি। তাহলে আমার আর্ম ফোর্সেস এবং আমার সীমান্তরক্ষী বাহিনী, এর পুরোটার উপরে যে হত্যাযজ্ঞ চলেছে রাষ্ট্র আকারে। এবং ফজলুর রহমান কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস ছিল, এখানে আওয়ামী এলিমেন্টস ছিল, যারা জয়েন্টলি মিলে আমার সভরেন্টিকে অ্যাটাক করেছে। বিডিআরের সাবেক চিফ মনিরুল হোসেন সাহেব ইন্টারভিউতে বলেছেন যে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস খুব পরিষ্কার করেছিল এবং আওয়ামী এলিমেন্টস ছিল, সবাই মিলেছিল। অসংখ্য এভিডেন্স আছে। ওখানে মিলিটারি অফিসার যিনি শহীদ হয়েছেন তার ওয়াইফ পরিষ্কার করে বলেছেন তাদেরকে যখন আক্রমণ করতে আসে তখন হিন্দি ভাষায় কথা বলছিল। ওলামায়ে কেরাম হেফাজতে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা পর্যন্ত ইন্টারোগেশনের ব্যাপারে বলেছেন যাদেরকে হিন্দিতে ইন্টারোগেট করা হয়েছে। তাহলে এই পুরো বিষয়টা যে এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সভরেন্টির কোশ্চেন। এবং দেখেন কারা, যারা প্রত্যেক দিন আমাকে আপনাকে 71-এর বটিকা বিক্রি করে, ওই ফেরিওয়ালারা, যেই ফেরিওয়ালা প্রত্যেক দিন আমাকে আপনার কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, ওই বটিকা বিক্রেতাওয়ালারাই প্রত্যেক দিন আমার স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে। চেতনা ব্যবসা করতে করতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, দাসখত দিয়ে আসছে ওই পারে। 2008-এর সেই বিখ্যাত ইনফেমাস ফেব্রুয়ারি মিটিং, যেটা কোয়ালিশন ইয়েস পড়লে আপনারা দেখবেন প্রণব মুখার্জি যে পরিষ্কার করে বলেছে যে কিভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরিকল্পনা মঈনী আহমদকে 17টা ঘোড়া দিয়ে করে ফেলছে। 17টা ঘোড়ায় চড়তে পারতেছে? থাকে তো আমেরিকাতে, ঘোড়া চড়বে কেমনে? ঘোড়া তো এইখানে। তো সেই জায়গায় দেখেন এরকম একটা বড় ঘটনা ঘটে গেল। 2010-এ হচ্ছে জামাত নেতাদেরকে মিথ্যা মামলাগুলোতে বিচার শুরু হইল। এরপরে হচ্ছে এই হেফাজতে নারী নীতিমালার যে ক্রস সেকশন দাবি, 13তে হেফাজতের উপরে গণহত্যা, এবং এরপরে দেখেন বিএনপিকে নাই করে দেওয়া। এই যে দেখেন শত্রু আকারে